আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব কুলম্বের সূত্র সম্পর্কে। আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি স্থির তড়িতের ইন্ট্রোডাকশন মানে প্রাথমিক ধারণাগুলি সম্পর্কে। তো আমরা আজকে মেইন যে বিষয় অর্থাৎ ইলেকট্রোস্ট্যাট যে শুরু হচ্ছে যেখান থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেখান থেকে আমরা শুরু করবো আজ, অর্থাৎ কুলম্বের সূত্র আজকে আমরা পড়ব। তো কুলম্বের সূত্র কুলম্বের সূত্র বা কুলম্বস ল কি বলেছে না, আমরা অলরেডি জানি যে স্থির তড়িতের ক্ষেত্রে বা ইলেকট্রোডাইনামিক্সের আমরা স্থির তড়িৎ পড়ি বা প্রবাহী তড়িৎ পড়ি বা আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিজম পড়ি, সব কিছুর জন্যই দায়ী হচ্ছে কে না আধান বা চার্জ। তো স্থির তড়িতের ক্ষেত্রে আমরা কি সম্পর্ক পড়বো বলেছিলাম যে স্থির তড়িতের ক্ষেত্রে আমরা দেখব যে আধানটি স্থির অবস্থায় রয়েছে। তো আধান যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার ক্ষেত্রে আমাদের কি ধরনের সূত্র অ্যাপ্লাই হবে বা তার ক্ষেত্রে কি ধরনের বল কাজ করবে সেটি সম্পর্কে ধারণা দেয় কে না বিজ্ঞানী কুলম্ব সবার প্রথম ধারণা দেন, এবং সেটা সম্পর্কিত যে সূত্র সেটি হচ্ছে কুলম্বের সূত্র। তো আমরা 11-এ অলরেডি জেনে গেছি যে মহাকর্ষ বা গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে দায়ীকে ভর, এবং সেটি সম্পর্কিত নিউটন কি বলেছিলেন যে দুটি বিন্দু ভর m1 m2 তাদের যদি আমরা একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে রাখি, r দূরত্বের মধ্যে যদি রাখি, তাহলে এদের ক্ষেত্রে যে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করেছিল সেটি প্রপোর্শনাল টু কি ছিল না তাদের ভরের গুণফলের সঙ্গে প্রপোর্শন ছিল, এবং কি ছিল না ইনভার্সলি প্রপোর্শন ছিল কি তাদের দূরত্বের বর্গের সাথে। তো একই রকম কুলম্ব কি করলেন না, যেহেতু নেচার সিমেট্রি মেনে চলে, তো কুলম্ব কি করলেন সবার প্রথম দুটো আধান নিলেন, একটি আধান q1 ও একটি আধান q2। এই দুটি আধানকে যখন একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে রাখা হলো, তখন তিনি লক্ষ্য করলেন যে এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে। তো এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা বা বলটা পরিমাপ করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলেন, তার নাম হচ্ছে টরশনাল ব্যালেন্স। টরশনাল ব্যালেন্স বলে একটি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলেন, এবং এই টরশনাল ব্যালেন্সের সাহায্যে উনি কি দেখলেন যে দেখার চেষ্টা করলেন যে এদের মধ্যে যে বলটা কাজ করবে সেই বলটা কিসের উপর নির্ভর করছে এবং কিভাবে নির্ভর করছে। তো উনি সবার প্রথম দেখলেন যে দুটি আধানকে যদি আমরা নির্দিষ্ট দূরত্বের মধ্যে রেখে দিই, একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে রেখে দেওয়া হলো, তো এই দুটো আধানকে যখন নির্দিষ্ট দূরত্বের মধ্যে রেখে দেওয়া হলো, তো দেখা গেল এখন এদের মধ্যে যে বল কাজ করছে, তখন কি করলাম না এই আধানের যখন আমরা দ্বিগুণ নিলাম, সাপোজ q1 টা আমরা যখন 2q1 নিচ্ছি আর q2 টা যখন আমরা 3q2 নিচ্ছি, অর্থাৎ এর দ্বিগুণ আর এর যখন 3 গুণ নেওয়া হলো, এবং দূরত্ব যদি আমরা অপরিবর্তিত রাখি, অর্থাৎ দূরত্ব যদি অপরিবর্তিত রাখা হয়, তখন দেখা গেল যে আগে যে পরিমাণ বল কাজ করছিল এখন তার 6 গুণ বেশি বল কাজ করছে। তো 6 গুণ বেশি বল কাজ করছে কেন না, হিসাব অনুযায়ী 3 আর 2 যোগ করলে 5 হয়, তার মানে নিশ্চয়ই যোগের উপর নির্ভর করছে। 3 - 2 করলে কত হচ্ছে 1, বিয়োগের উপরেও নির্ভর করছে। তখন উনি ভাবলেন যে আমাদের মহাকর্ষে যেমন দুটো ভরের গুণফলের উপর নির্ভর করে, তো এর ক্ষেত্রেও প্রথম ক্ষেত্রে আমরা যদি গুণ করি সেক্ষেত্রে হয়েছিল কত q1 q2, দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন গুণ করছি 2q1 3q2 অর্থাৎ 6q1 q2, তার মানে বলটা 6 গুণ হয়ে যাচ্ছে এক্ষেত্রে। তো অর্থাৎ যেমন আমাদের মহাকর্ষের ক্ষেত্রে যেমন দুটো ভরের গুণফলের উপর নির্ভর করেছিল, ঠিক সিমিলারলি একই রকম ভাবে এদের কি করছে না গুণফলের উপর নির্ভর করছে যদি আমরা দূরত্বটা অপরিবর্তিত রাখি। তাহলে FE প্রপোর্শনাল টু আমরা বলতে পারি কি q1 q2, তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক। এবার উনি কি করলেন না একই রকম ভাবে ওই যে দুটি বল আছে, দুটি বলের মধ্যে কি করলেন আস্তে 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 দূরত্ব বাড়াতে থাকলেন। কি করলেন না আগে কি ছিল না দূরত্ব একই রেখে আধান পরিবর্তন করছিলেন,
এখন কি করলেন আধানটাকে স্থির রাখলেন, কিন্তু তাদের মধ্যে যে দূরত্ব আছে দূরত্বটা আস্তে আস্তে পরিবর্তন করতে লাগলেন। তো এই Q1 Q2 যে দুটো আধান রয়েছে, এই দুটো আধানের মধ্যে যে দূরত্ব আছে, যদি দূরত্ব আমরা r ধরে নিই, তো আমরা এই সেম আধানকে আমরা কি করলাম না আরো দূরে নিয়ে চলে গেলাম। তো এখন আমরা কি করলাম না এদেরকে আগে যত দূরত্ব ছিল তার দ্বিগুণ দূরত্বে নিয়ে চলে যাওয়া হলো। তো যখন দ্বিগুণ দূরত্বে নিয়ে চলে যাওয়া হলো, তখন দেখা গেল যে কি না এদের মধ্যে যে বলটা কাজ করছে, সেই বলটা কি হয়ে যাচ্ছে না আগে যত বল কাজ করছিল তার 1/4 হয়ে যাচ্ছে, তার 1/4 অংশ হয়ে যাচ্ছে। তো অনেকটা একই রকম হচ্ছে কার মতো না, একদম সিমিলারলি অনেকটা মহাকর্ষের মতো হচ্ছে। তো আমরা বলতে পারি Fe প্রপোর্শনাল টু কি 1/r²। কিন্তু একটা সমস্যা দেখা দিল যে যেমন আমরা মহাকর্ষের ক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ব্যবহার করেছিলাম Fg g m1 m2 r², অর্থাৎ দুটি ভরের গুণফল এবং তাদের মধ্যে দূরত্ব যদি মান আমরা বসিয়ে তার যদি স্কয়ার করি, তাহলে কিন্তু আমাদের প্রযুক্ত যে মানটা আসবে সেই মানটা কিন্তু আমাদের বলের সঙ্গে একদম হুবহু মিলছিল না। তো যেহেতু মিলছিল না, সেহেতু একে মেলানোর জন্য কি করা হয়েছিল না সব ক্ষেত্রে আমাদের একটা জি ব্যবহার করা হয়েছিল, যেটাকে বলছি কি না ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো এর ক্ষেত্রে কি করা হলো না দুটো বল ব্যবহার করা গেল, দেখা গেল যে একই রকম Q1 Q2 সিমিলার একই রকম আসছে। তো সামনে একটা কি করতে হবে না কনস্ট্যান্ট আমরা ব্যবহার করব। তো আমরা বলটা কিসের সাহায্যে মাপছিলাম না টরশনাল ব্যালেন্সের সাহায্যে আমরা বল মাপছিলাম। তো আমরা কি করলাম যখন আমরা এখানে বসিয়ে দিলাম, তো Fe ইকুয়ালস টু আমরা কি করলাম না K Q1 Q2/r² আমরা বসিয়ে দিলাম। তো এখানে যেমন এখানে আমরা g ব্যবহার করেছি, সিমিলারলি এখানে কি করা হয়েছে না k কি করা হলো না ব্যবহার করা হলো। তো k ব্যবহার করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে ওটাকে যেমন ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলেছিলাম, সেরকম কি আমরা k কে কি আমরা ইউনিভার্সাল ইলেকট্রিক্যাল কনস্ট্যান্ট বা এই ধরনের কিছু বলতে পারি, বা ইউনিভার্সাল ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট এরকম কিছু বলতে পারি? তো এইটা নিয়ে কি করা হলো না সবার প্রথমে যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল না দুটো আধানকে কোথায় রাখা হয়েছিল না ফ্রি স্পেসে, শূন্য মাধ্যমে। তো শূন্য মাধ্যমে বারবার চেক করা হচ্ছে যে আধানগুলোকে রেখে তাদের মধ্যে আকর্ষণ বল কেমন হবে কি ব্যাপার। তো সবার প্রথমে কি করা হলো না Q1 সমান 1 এবং Q2 সমান 1, অর্থাৎ দুটো আধানকে কি করা হলো না 1 কুলম্ব আধান নেওয়া হলো এবং তাদের মধ্যে দূরত্ব কি করা হলো না 1 মিটার রাখা হলো। তো তাদের মধ্যে আধানগুলো 1 কুলম্ব এবং তাদের মধ্যে দূরত্ব 1 মিটার, অর্থাৎ এসআই পদ্ধতিতে সব ইউনিট আমরা মেজার করে আমরা রাখলাম, মানে ইউনিট লেন্থ ইউনিট চার্জ হিসাবে রাখার পর দেখা গেল যে এই ক্ষেত্রে যে ফোর্সটা পাওয়া যাচ্ছে সেই ফোর্সটা হচ্ছে কত না 9 × 10⁹ নিউটন দেখা গেল। তো আমরা এই সমীকরণে যখনই আমরা Q1 1 that is equal to Q2 R is equal to 1 যখনই আমরা বসিয়ে দিচ্ছি, তখন আমরা বলতে পারি কি Fe is equal to K, অর্থাৎ আমরা বলতে পারি কি না Fe is equal to K, আবার Fe is equal to কত বেরাচ্ছে 9 × 10⁹, অর্থাৎ শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই যে K এর ভ্যালু, তাহলে আমরা বলতে পারি শূন্য মাধ্যমের ক্ষেত্রে K এর ভ্যালু কত আসবে 9 × 10⁹। তাহলে বলতে পারি আমরা কি ফর ফ্রি স্পেস শূন্য মাধ্যমের ক্ষেত্রে k এর যে ভ্যালুটা সেটা কত হচ্ছে 9 × 10⁹। তো এখানে আমাদের কোনো অসুবিধা নেই, তো শূন্য মাধ্যমের ক্ষেত্রে করা হয়েছিল, বলা হলো যে 9 × 10⁹ এসছে, কোনো অসুবিধা নেই। তো এবারে কি করা হলো না দুটো যে আধান আমরা নিয়েছিলাম সে দুটো আধানের মাঝে ফ্রি স্পেস না রেখে আমরা কি করলাম অন্য কোনো একটা আমরা মাধ্যম আমরা রেখে দিলাম।
সাপোজ দুটো যে আধান ছিল, আধানের মাঝে আমরা কি করলাম, তেল রেখে দিলাম, না মাঝখানে আমরা হয়তো জল রেখে দিলাম। তো যখনই আমরা অন্য কোনো মিডিয়াম যখনই রেখে দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে ইউনিট 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 মানে Q1 1, Q2 1, R1 নেওয়া সত্ত্বেও সেক্ষেত্রে কিন্তু ফোর্সের যে ভ্যালুটা সেটা 9 × 10⁹ আর আসছে না, তুলনামূলক তার থেকে অনেক কম আসছে। তাহলে তার থেকে অনেক তুলনামূলক কম আসছে, তার কারণ কি? তার মানে এই যে দুটো আধান ছিল Q1 Q2, তো যখন মাঝে ফ্রি স্পেস ছিল তখন এরা পরস্পরের মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই করেছিল, সেই ফোর্স যে অ্যাপ্লাইটা হয়েছিল সেক্ষেত্রে মাঝখানে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু যখনই আমরা অন্য কোনো মিডিয়াম একটা দিয়ে দিচ্ছি, তখনই কি করছে না, ওই মিডিয়ামটা কি করছে না, ওই যে ফোর্সটা যেটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটাকে কি করছে না, বাধা প্রদান করছে। যার ফলে কি হচ্ছে না, এই যে বলের মানটা কি হয়ে যাচ্ছে, আগের থেকে অনেক কমে যাচ্ছে। তো এই প্রযুক্ত বলের মান কিভাবে কমছে, তো সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তো সবার প্রথমত আমরা যে কুলম্বের সূত্রটা আমরা বললাম, তো এই সূত্রটা কিন্তু অর্থাৎ F = আমরা এখন বলেছি কত, K Q1 Q2/r²। কিন্তু সমস্যা কাকে নিয়ে হয়েছে, K কে। যেমন সেখানে Gটা কি ছিল, সার্বজনীন ধ্রুবক, কোনো মিডিয়ামের উপর নির্ভর করছিল না, কোনো কিছুর উপর নির্ভর করছিল না। কিন্তু এখানে Kটা কি হয়ে যাচ্ছে, যখনই আমরা মিডিয়াম চেঞ্জ করে দিচ্ছি সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে, ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, Q1 Q2 আর তো আনচেঞ্জ, তার মানে কি হয়ে যাচ্ছে না, আমরা যখনই মিডিয়াম চেঞ্জ করে দিচ্ছি ফোর্স চেঞ্জ হচ্ছে, মানে কি K চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে Kটা কার উপর ডিপেন্ড করছে না, মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। তো আমরা এইটা সম্পর্কে ডিটেইলসে জানার আগে আমরা একটু দেখব যে এই যে কুলম্বস যে সূত্র, যে কুলম্বের যে সূত্রটা আছে, এই সূত্রটির ক্ষেত্রে কি হয়েছে না, আমরা কি যে কোনো আধানের ক্ষেত্রে Q1 Q2 r² F = এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না? এটাকে কিন্তু আমরা যে কোনো কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারবো না। কোথায় অ্যাপ্লাই করতে পারবো না, না এই যে সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, তো এখানে ধরে নেওয়া হয়েছে যে Q1 আর Q2 এই দুটো কি পয়েন্ট চার্জ। Q1 Q2 কি চার্জ না, পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ মানে বিন্দু আধান, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুটো বিন্দু। এরকম যদি বিন্দু আধান যদি হয়, তাহলে সেক্ষেত্রেই আমরা এটাকে প্রয়োগ করতে পারবো। তাহলে কি, যদি বড় যদি বস্তু হয় তাহলে কি সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো না? না, হ্যাঁ সেক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করতে পারবো। কখন পারবো না, যদি এমন হয় যে আমার একটা আধান আছে Q1, তো এখান থেকে অনেক দূরে আরেকটা আধান রয়েছে Q2। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখে মনে হয় যে এটা তো Q1টা তো আর বিন্দু নেই, কিন্তু দেখছি কি এদের মধ্যে দূরত্বটা কি অনেক বড়, অর্থাৎ দুটো আধানের মধ্যে যে দূরত্ব তার থেকে যদি আধান যেটা রয়েছে তার সাইজটা যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওই বস্তুটিকে আমরা একটা বিন্দু আধান হিসাবে ধরতে পারি। কি বলছি, বোঝা গেছে? ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব যে এই যে K এর যে ভ্যালুটা রয়েছে, তো K এর ভ্যালুটা কিভাবে ডিটারমাইন হচ্ছে। তো একটা পয়েন্ট চার্জ আমার এখানে আছে Q1, আর একটি পয়েন্ট চার্জ রয়েছে কত, Q2। তো আমি এদের মধ্যে যে প্রয়োগ হচ্ছে যে বলটা, তার মান কত, F = K Q1 Q2/r²। ঠিক আছে। তো Kটা মাধ্যমের উপর নির্ভর করবে, কোন মাধ্যমের উপর নির্ভর করবে, যে এর মাঝে যে মিডিয়ামটা রয়েছে তার উপর নির্ভর করবে কি না, K এর ভ্যালুটা কেমন হবে। তো Q1 Q2 কে যে ফোর্স দেবে, সেই ফোর্সটা কিভাবে দেবে না, একটা পয়েন্ট চার্জ, যেহেতু সাপোজ এটা আমার একটা পয়েন্ট, তো এর সাথে এখানে আমার একটা পয়েন্ট আছে, এটা সাপোজ Q1, এটা সাপোজ Q2। তো Q1 Q2 কে যে ফোর্স দেবে, ফোর্স কিভাবে দেবে না, এদের বরাবর সংযোগ সরলরেখা বরাবর ফোর্স দিবে। যে ফোর্স দিয়ে কি করবে আমরা অলরেডি জেনে গেছি, যদি সিমিলার চার্জ হয় তাহলে রিপালশন করবে, যদি অপোজিট চার্জ হয় তাহলে অ্যাট্রাকশন করবে। তো Q1 আর Q2 এরা কি করছে না, এদের যখন অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স দিবে তখন কি করবে না, এদের লাইন বরাবর সংযোগ সরলরেখা বরাবর দেবে অ্যাট্রাকশন বা রিপালশন।
তো এই যে পয়েন্ট চার্জটা এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করেছে, তো এই এখানে যদি থাকে তাহলে এই বরাবর ফোর্স অ্যাপ্লাই করবে, যদি এখানে থাকে তাহলে এই বরাবর করবে, যদি এখানে থাকে তাহলে এই বরাবর করবে। তার মানে এই পয়েন্ট চার্জ থেকে ইমাজিনারি কত অ্যাঙ্গেল বরাবর ফোর্স অ্যাপ্লাই করতে পারে না 4 পাই অ্যাঙ্গেল বরাবর ফোর্স অ্যাপ্লাই করতে পারে। তাহলে এর সাথে কানেক্ট হতে পারে কোন লাইন বরাবর, যদি আমরা ইমাজিনারি যদি ধরে নিই যে 4 পাই নাম্বার অফ লাইনস দিয়ে যদি কানেক্ট হতে পারে অন্য একটা চার্জের সাথে, তাহলে এই একটা চার্জের সাথে একটা পয়েন্ট চার্জের সাথে কতগুলো লাইন বরাবর কানেক্ট হতে পারবে 1/4 পাই। ঠিক আছে, তাহলে 1/4 পাই লাইন বরাবর যদি কানেক্ট হতে পারে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না এই যে k এর যে ভ্যালুটা রয়েছে, এই k এর সমান বলতে পারি 1/4 পাই ইনটু আমরা এখানে একটা পার্টিকুলার কোনো কিছু একটা বসাবো, যেটা কার উপর ডিপেন্ড করবে না মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। এখানে আমরা যদি এয়ার হয় তাহলে সেক্ষেত্রে আলাদা বসবে, যদি গ্লাস হয় সেক্ষেত্রে আলাদা বসবে, যদি অয়েল হয় তাহলে সেক্ষেত্রে আলাদা বসবে, যদি ওয়াটার হয় সেক্ষেত্রে আলাদা বসবে। তো এইখানে যে আমরা কোয়ান্টিটিটা বসাবো, তো সেটার নাম আমরা দিয়েছি কি না সেটাকে বলা হচ্ছে কি না এপসাইলন। কি বলা হচ্ছে এপসাইলন। তো এটাকে আমরা বলছি কি পারমিটিভিটি, এই চিহ্নটাকে বলছি কি আমরা এপসাইলন, এবং আমরা একে আমরা নাম দিচ্ছি কি না এই কোয়ান্টিটির নাম হচ্ছে পারমিটিভিটি, বা বলছি কি তড়িৎ ভেদ্যতা, এটাকে বলছি কি আমরা তড়িৎ ভেদ্যতা। তাহলে যদি আমরা ফ্রি স্পেস অর্থাৎ যদি শূন্য মাধ্যম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা ইউজ করব কি এপসাইলন 0। এটা কার ক্ষেত্রে না ফ্রি স্পেস পারমিটিভিটি। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে k0 সমান আমরা কি বলতে পারি 1/4 পাই এপসাইলন 0। যদি আমরা অন্য কোনো মিডিয়াম নিই তার ক্ষেত্রে k কত হবে 1/4 পাই এপসাইলন। কি বললাম বোঝা গেছে? তো আমরা তাহলে বলতে পারি কি না F ইকুয়ালস টু ইন জেনারেল বলতে পারি 1/4 পাই এপসাইলন q1 q2 বাই r স্কয়ার। অর্থাৎ আমাদের এপসাইলনের মান যত বাড়বে f এর মান কি হবে তত কমবে। অর্থাৎ সবথেকে এপসাইলনের ভ্যালু সবথেকে কম কার ক্ষেত্রে না ফ্রি স্পেসের ক্ষেত্রে। তো ফ্রি স্পেসের ক্ষেত্রে এপসাইলন ইকুয়াল টু কত এপসাইলন 0 কার ক্ষেত্রে না ফ্রি স্পেসের ক্ষেত্রে, ফ্রি স্পেসের ক্ষেত্রে। কারণ এর ক্ষেত্রে যদি ফ্রি স্পেস থাকে তবে দুটো চার্জের মাঝে কি কোনো অবস্ট্রাকশন থাকবে না, কেউ বাধা দিতে পারবে না, তাহলে কি হবে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে কি হবে ম্যাক্সিমাম ফোর্স কাজ করবে। তো যখনই আমি অন্য কোনো মিডিয়াম যখন আমরা ওখানে প্রবেশ করাবো তখন অ্যাকচুয়ালি কার ভ্যালু বাড়বে না এই এপসাইলনের ভ্যালু আস্তে 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 বাড়তে থাকবে। তাহলে যত এপসাইলনের ভ্যালু বাড়বে তত কি করবে না ফোর্সের ভ্যালু আস্তে 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 কমতে থাকবে। তো আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি কি না এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন 0 ইনটু এপসাইলন r। তো এপসাইলন r কি না এপসাইলন r কে বলছি আমরা রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলন 0 এর ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করতে পারবো না আমরা জানি কি না k ইজ ইকুয়াল টু কত 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, তাই তো। তাহলে k ইকুয়ালস টু যদি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 হয়, আবার এটা কার ক্ষেত্রে অবশ্যই ফ্রি স্পেসের ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি কি 4 পাই 1/4 পাই এপসাইলন 0 ইকুয়ালস টু কত বলতে পারি না 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 বলতে পারি না বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি করে নিতে পারি না এখান থেকে আমরা ইজিলি এপসাইলন 0 এর ভ্যালু আমরা বের করে নিতে পারি।
না এপসাইলন 0 ইকুয়ালস টু হবে তাহলে 1/4 পাই ইনটু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। তো আমরা যদি ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে এপসাইলন 0 এর ভ্যালু আসবে কত 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। আমরা এখান থেকে এপসাইলন 0 এর ভ্যালু আমরা বের করে নিতে পারবো। তো এরপরে আমাদের নেক্সট প্রশ্ন হতে পারে যে আমাদের এপসাইলন 0 এর ভ্যালু তো আমরা বুঝলাম, তো এপসাইলন 0 এর ইউনিট কি হবে, একক কি হবে, ডাইমেনশন কি হবে। তো একক কি হবে না, আমরা যদি মেইন ফর্মুলা দেখি, মেইন ফর্মুলা কি না f ইকুয়ালস টু কত হবে 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কয়ার, তাই তো f ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কয়ার। কার ক্ষেত্রে না ফ্রি স্পেসের ক্ষেত্রে, ফ্রি স্পেসের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা কি বলতে পারি না 4 পাই তো কনস্ট্যান্ট, এর কোনো ইউনিট নেই, তাহলে এপসাইলন 0 এর ইউনিট কত হবে আমরা যদি বসিয়ে দিই তাহলে নিউটন ইকুয়ালস টু 1/এপসাইলন 0 ইনটু q1 q2 মানে কুলম্ব স্কয়ার বাই মিটার স্কয়ার। তাহলে এপসাইলন 0 এর ইউনিট কত হবে কুলম্ব স্কয়ার মিটার স্কয়ার নিউটন, অর্থাৎ এপসাইলন 0 এর ইউনিট হবে কত কুলম্ব স্কয়ার মিটার টু দি পাওয়ার -2 নিউটন ইনভার্স। n ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে নিউটন ফোর্সের একক, এটা কি এসআই পদ্ধতিতে আমরা বের করেছি 1/এপসাইলন 0 কুলম্ব স্কয়ার বাই মিটার স্কয়ার। তাহলে এপসাইলন 0 এখানে উপরে উঠে গেলে কত হলো কুলম্ব স্কয়ার বাই মিটার স্কয়ার ইনটু নিউটন, তাহলে কুলম্ব স্কয়ার মিটার টু দি পাওয়ার -2 নিউটন ইনভার্স। তারপর নেক্সট আমরা কি করব ডাইমেনশন বের করব, যে ডাইমেনশন বা মাত্রা কি হবে। এপসাইলন 0 এর আমরা ডাইমেনশন বের করতে চাচ্ছি। তো কুলম্ব, কুলম্ব মানে কি চার্জ, তো চার্জের আমাদের ডাইমেনশন কত হয় আমরা অলরেডি বলেছিলাম প্রথম দিনই q ইকুয়াল টু কত হয় i ইনটু t, এর ডাইমেনশন কত হবে i t। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম i t স্কয়ার মিটার টু দি পাওয়ার -2, মিটারের ডাইমেনশন কি লেংথ -2। নিউটন ইনভার্স, নিউটনের ডাইমেনশন কি নিউটন মানে ফোর্স m l t টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি i স্কয়ার t স্কয়ার l টু দি পাওয়ার -2 m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে যদি আমরা বের করি আসবে কত m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -3 t টু দি পাওয়ার 4 i স্কয়ার। তাহলে আমরা এপসাইলন 0 এর আমরা হচ্ছে ডাইমেনশন আমরা দেখলাম। এরপর আমরা কি করব না এরপর আমরা দেখব যে তাহলে এপসাইলন r সমান আমরা কি বলতে পারি, এপসাইলন r সমান আমরা বলতে পারি এপসাইলন বাই এপসাইলন 0, এটা আমরা বলতে পারি। তো ফোর্সের সঙ্গে আমরা আর কি রিলেশন বলতে পারি, আপেক্ষিক তড়িৎভেদ্যতা সমান কত হয় না কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, তাকে আমরা বলছি কি না এপসাইলন r। তো আমরা আরো বলতে পারি যে আমাদের ফ্রি স্পেসে ফোর্স সমান কত হয় 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কয়ার। তো আমরা কি করলাম না যখনই এটাকে অন্য কোনো মিডিয়ামে দিয়ে দিলাম fn কত হচ্ছে 1/4 পাই এপসাইলন q1 q2 বাই r স্কয়ার। তো কি করলাম এবারে আমরা কি করব রেশিও বের করব, রেশিও কি করলাম f0/fm, f0/fm দ্যাট ইজ ইকুয়াল টু যখন করছি q1 q2 r স্কয়ার কেটে যাচ্ছে তাহলে আসবে কত এপসাইলন বাই এপসাইলন 0 দ্যাট ইজ এপসাইলন r। তাহলে দুটি বিন্দু আধানকে যদি আমরা একই দূরত্বে রাখি তাহলে তার ফ্রি স্পেসে বা শূন্য মাধ্যমে তার মধ্যে প্রযুক্ত বল এবং ওই মিডিয়ামে যদি রাখি সেক্ষেত্রে প্রযুক্ত বল, তাদের দুজনের অনুপাতকে আমরা বলতে পারি কি না আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি। এবার আমরা বোঝার চেষ্টা করব যে কুলম্বের সূত্র ভেক্টরিক্যালি কেমন হবে। তো কুলম্বস ল কেন ভেক্টর
ফর্মে দেখবো আমরা, কারণ কুলম্বস ল কি দিচ্ছে না দুটো বিন্দু আধানের মধ্যে যে কতটা পরিমাণ ফোর্স কাজ করছে সেটা সম্পর্কে আমাদের আইডিয়া দিচ্ছে। তো ফোর্স কি কোয়ান্টিটি না ফোর্স হচ্ছে কি কোয়ান্টিটি, ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে না ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি সেই ক্ষেত্রে আমাদের এর ভেক্টরিক্যাল ফর্মটা জানা খুব জরুরি। তো আমরা ইন জেনারেল ফর্ম কি জেনেছি না F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন, জেনারেল লিখছি ফ্রি স্পেস বাদ দিয়ে, তো Q1 Q2 বাই r স্কয়ার। আচ্ছা ফোর্স কত ধরনের হতে পারে, যেহেতু চার্জ সম্পর্কে পড়ছি দু ধরনের হতে পারে, অ্যাট্রাকশন ফোর্স হতে পারে, রিপালশন ফোর্স হতে পারে। তো চার্জ যেটা লিখেছি চার্জ মেবি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো ইন জেনারেল জেনারেলি আমরা এই ক্ষেত্রে আমরা মড দিয়ে রাখছি, শুধু ফোর্সটা অ্যাট্রাকশন না রিপালশন না কি সেটা আমাদের এখন আমরা ভেক্টরিক্যালি আমরা বোঝার চেষ্টা করব কি রকম হবে। তো এটা আমরা জেনারেলি লিখে রাখছি 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই r স্কয়ার। তো ভেক্টরিক্যালি ফার্স্ট আমাদের একটা আধান আমরা রাখলাম কত Q1, আর একটি আধান আমরা রাখলাম কত এখানে Q2, একটি আধান আমরা এখানে রাখলাম। ঠিক আছে, তো Q1 আর Q2। তো প্রথমত আমি ধরে নিচ্ছি যে এদের মধ্যে দুটোই পজিটিভ আধান, আমি ধরে নিচ্ছি প্রথমে ফার্স্ট দুটোই পজিটিভ। তাহলে দুটো যেহেতু পজিটিভ পরস্পর পরস্পরকে কি করবে না রিপালশন করবে, পরস্পর পরস্পরকে কি করবে রিপালশন করবে। তাহলে রিপালশন যদি করে তাহলে কি হয়ে যাচ্ছে না Q2 এর উপর ফোর্স Q1 এর জন্য কোন দিকে হবে না Q1 Q2 কে ফোর্স দিয়ে কি করবে কোন দিকে করবে দূরে ঠেলে দিতে চাই। তাহলে দূরে যদি ঠেলে দিতে চাই কোন দিকে বল কাজ করবে এদিকে। আচ্ছা Q2 Q1 কে কি করবে ফোর্স অ্যাপ্লাই করবে, কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে না ওর থেকে দূরে সরিয়ে দিতে চাইবে। তাহলে দূরে যদি সরিয়ে দিতে চাই তাহলে কোন দিকে কাজ করবে ফোর্স এইভাবে দূরে সরিয়ে দিতে চাইবে। তো আমরা কিভাবে নোটেশন ইউজ করব না 2 নম্বরের উপর ফোর্স কার জন্য না 1 এর জন্য। তো একে আমরা নাম দেব কি F21। কার উপর ফোর্স 2 এর জন্য ফোর্স, কার জন্য 1 এর জন্য। এখানে যে ফোর্সটা আছে সেটা কি নাম দেব না 1 এর উপর ফোর্স 2 এর জন্য, দ্যাট ইজ একে নাম দেব কি F1। ঠিক আছে, তো F21 সমান কত হবে না এদের মধ্যে একটি দূরত্ব আছে, এদের মধ্যে দূরত্বটা আমরা নাম দিচ্ছি কি না সাপোজ আমরা r নাম দিলাম। কি নাম দিলাম না r আমরা নাম দিয়েছি। তাহলে F21 সমান আমরা বলতে পারি কি F21 সমান বলতে পারি কত হবে না ফোর্সের ডিরেকশন কোন দিকে কাজ করছে এইদিকে। তাহলে একে আমরা ভেক্টরিক্যালি যদি করি F21 সমান হবে কত 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই r স্কয়ার হবে। তো এই ক্ষেত্রে আমরা ফোর্সের ডিরেকশন কোন দিক বরাবর কাজ করছে এই দিক বরাবর। তো আমরা কি করলাম এই যে এদের মধ্যে যে ডিসটেন্সটা আছে তো ডিসটেন্সটাকে আমরা কি করলাম না আমরা ধরে নিয়েছি, আর এখনো কিন্তু কোনো ভেক্টর সাইন আমরা দিইনি। তো ডিরেকশনটা এদের মধ্যে যে ডিসটেন্স আছে তো সেটাকে আমরা যদি একটা ডিরেকশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা ধরে নিচ্ছি R21। এই ক্ষেত্রে R21 এর ডিরেকশনটা কোন দিকে কাজ করছে না এই দিক বরাবর। এটাকে আমরা নাম কি দিয়েছি R21। 21 কথার অর্থ 2 এর দিকে যাচ্ছে, কোথা থেকে না 1 এর দিক থেকে। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি বসিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে আমরা হবে কি না R21 স্কয়ার R21 ক্যাপ। কি বললাম বোঝা গেছে? F Q1 Q2 বাই r স্কয়ার ইনটু r ক্যাপ। r ক্যাপের ডাইরেকশন কোন দিকে হচ্ছে না এই দিক বরাবর। এটা কি এই R21 কি ডিনোট করছে না R21 ডিনোট করছে কিসের ডাইরেকশন না ফোর্সের ডাইরেকশন। ফোর্সের ডাইরেকশন কোন দিকে হচ্ছে R21 যে দিক বরাবর আমরা ধরেছি ফোর্সের ডাইরেকশন সেই দিক বরাবর, এইজন্য আমরা কি ইউজ করেছি R21 আমরা ইউজ করেছি। আচ্ছা এবার আমরা ব্যবহার করতে যাচ্ছি কি না F12। ঠিক আছে, তাহলে F12 যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কি রকম হবে
তাহলে f12 সমান আমরা বলতে পারি কত 1/4 পাই এপসাইলন। তো এর উপর প্রযুক্ত বলের মান কত হবে q1 q2 বাই কত হচ্ছে না এদের মধ্যে দূরত্ব। তো দূরত্ব আমরা এর ভেক্টর ফর্ম লিখেছি r21, তো দূরত্ব নিচে যখন আমরা করছি তার দূরত্ব যখন বসাবো তখন তার কি স্কেলার, তাহলে আমরা তার কি করে নিচ্ছি না মড নিয়ে নিচ্ছি r21 এর স্কয়ার হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে ফোর্সের ডিরেকশন কোন দিক বরাবর হচ্ছে এই দিক বরাবর, আর আমরা এই ভেক্টরটা কোন দিক বরাবর ধরেছি এই দিক বরাবর, এই দিক বরাবর আমরা r21 ধরেছি, কিন্তু ফোর্সের ডিরেকশন কোন দিক বরাবর হচ্ছে উল্টো দিক বরাবর, তাহলে ডিরেকশনটা কি হবে উল্টো, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা হবে কত r21 মাইনাস, কেন না r21 এর ডিরেকশন কোন দিক বরাবর এই দিক বরাবর, আর এই ক্ষেত্রে ফোর্সের ডিরেকশন এই ফোর্সের ডিরেকশন কোন দিক বরাবর অনুভব করছে উল্টো দিকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কত না 1 বাই সামনে যদি মাইনাসটা নিয়ে চলে আসি 1/4 পাই এপসাইলন q1 q2 বাই r21 স্কয়ার, সরি r21 একটা আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না f21 equals to minus of f12, অর্থাৎ ভেক্টরিক্যালি দুটো ফোর্স সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ f21 অর্থাৎ 2 এর উপর প্রযুক্ত বল 1 এর দ্বারা আর 1 এর উপর প্রযুক্ত বল 2 এর দ্বারা দুটো কি হবে দুটোর মান সমান হবে, শুধু তাদের কি হবে ডিরেকশনটা কি হবে উল্টো হবে। তো এবারে যদি আমরা একই জিনিস করি, আমরা বললাম না আমরা তো একটা পজিটিভ একটা নেগেটিভ নিয়ে তো দেখা হয়নি, ঠিক আছে আমরা একটা পজিটিভ একটা নেগেটিভ নিব, তো আমরা কি করলাম না সাপোজ q1 টাকে আমরা কি করে নিলাম না নেগেটিভ নিয়ে নিলাম, আর একই রকম q2 টাকে আমরা ধরে নিচ্ছি পজিটিভ নিয়ে নিলাম। তো এই ক্ষেত্রে কি হবে, তো q1 q2, তো q2 এর উপর যে প্রযুক্ত বলটা যেটা কাজ করবে, তো এরা যেহেতু অপোজিট চার্জ তাহলে এদের মধ্যে কি কাজ করবে, যেহেতু অপোজিট চার্জ অ্যাট্রাকশন কাজ করবে, তাহলে q2 এর উপর প্রযুক্ত বলের অভিমুখ কত এইদিকে কাজ করবে, টানবে কার দিকে q1 এর দিকে, তাহলে এই বলটাকে আমরা নাম দেব কি একই রকম 2 এর উপর প্রযুক্ত বল 1 এর দ্বারা f21, এটা কোন দিকে না একে কোন দিকে টানবে না সিমিলারলি কোন দিকে টানবে না 2 এর দিকে টানবে, তো এটাকে আমরা নাম দেব কি 1 এর উপর প্রযুক্ত বল 2 এর দ্বারা f12। তো এবারে আমরা বলগুলো বের করার চেষ্টা করছি, তো আমরা একই রকম এদের মাঝে আমরা একটা দূরত্ব ধরে নেব, তো এদের মাঝে আমরা দূরত্ব আমরা ধরে নিচ্ছি কত একই রকম r, তো আমরা একটা ভেক্টরিক্যালি ডিরেকশন আমাকে নিতে হবে, তো ভেক্টরিক্যালি ডিরেকশন আমরা কিভাবে নিব না ভেক্টরিক্যাল ডিরেকশন আমি সাপোজ আগেরটা যেমন এদিকে নিয়েছিলাম আমরা কি করছি বাটটা জাস্ট উল্টো দিকে নিচ্ছি, যেদিকে হোক নিলেই হবে, আগেরটা যেহেতু ওইদিকে নিয়েছিলাম এটা উল্টো দিকে নিচ্ছি, তো উল্টো দিকে নেওয়ার আমরা কি বলেছিলাম আমরা রুলটা কেমন ভাবে নিব না আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে না আমরা ডিরেকশনটা আগেরটা নিয়েছিলাম কোনটা না f21 মানে r21 সরি r21 সমান কি হয়েছিল না 2 এর দিকে যাচ্ছে 1 থেকে, এটা কত হবে তাহলে 2 থেকে 1 এর দিকে, তাহলে এটাকে কত হবে r12, কোথায় যাচ্ছে 1 এর দিকে কোন দিক থেকে না 2 থেকে r12, তো এটাকে আমরা কি করলাম না ভালো করে লিখছি r12। তো ফার্স্ট আমরা f21 বের করব, f21 সমান কত হবে 1/4 পাই এপসাইলন q1 q2 বাই কত হচ্ছে না r12 স্কয়ার। এবার ডিরেকশন কোন দিক বরাবর হচ্ছে, ডিরেকশন কোন দিক বরাবর হচ্ছে কোন দিক বরাবর কাজ করছে এই দিক বরাবর, তো আমরা এটাকে কি নাম দিয়েছি r12 নাম দিয়ে দিয়েছি। নেক্সট আমরা করব কি f12 সমান কত হবে 1/4 পাই এপসাইলন q1
Q2 বাই, আচ্ছা আমরা যতগুলো অংশ করছি এই ফর্মুলাটা মেনটেন করে শেষে ডিরেকশনটা বোঝানোর জন্য আমরা কি করেছি না, ডিরেকশনটা যখন বোঝাচ্ছি সেটা বোঝানোর জন্য আমরা জাস্ট শেষে ক্যাপ দিয়ে আমরা ইন্ডিকেট করছি। এক্ষেত্রে কিন্তু আমরা Q1 Q2 যা ভ্যালু বসাবো সেটা কিন্তু কোনো সাইন হবে না, এগুলো আমরা সব কি বলবো না যে আমরা ক্যালকুলেশন করছি সব এক্ষেত্রে আমরা মড বসাবো সব সময়, কারণ অ্যাকচুয়ালি তার ফোর্স কেমন হবে বা সেক্ষেত্রে তার অ্যাট্রাকশন হবে না রিপালশন হবে তার ডিরেকশনই সেটা ঠিক করে দেবে, সেক্ষেত্রে আমাদের কোনো চার্জেস সাইন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এক্ষেত্রে আমরা একই রকম Q1 Q2 বাই কত হবে না, এক্ষেত্রে ডিরেকশন কোন দিকে কাজ করেছে এই দিক বরাবর, তাহলে যেহেতু এই দিক বরাবর কাজ করেছে তাহলে আমরা R12 টা কোন দিকে নিয়েছিলাম না R12 এই দিকে নিয়েছিলাম, আর এক্ষেত্রে আমাদের কাজ করছিল উল্টো দিকে, তাহলে এটা এই ক্ষেত্রে আমরা একই রকম R12 স্কয়ার, তো এটাকে আমরা করব কি মাইনাস অফ R12, তো দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের আসবে কি সেম মাইনাস অফ 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই I R12 স্কয়ার R, কি বললাম বোঝা গেছে? তাহলে আমরা এইভাবে কি করব না ফোর্সটা আমরা দেখব যে কেমন হচ্ছে। তো এক্ষেত্রে আমরা দেখলাম কি না F21 ইকুয়ালস টু মাইনাস অফ F12, এবং সবের ক্ষেত্রে আমরা একটা জিনিস কাজে লাগিয়েছি সেটা কি না R12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ R21, কারণ কোন একটি R12 মানে কি বোঝাচ্ছে যে কোন একটি নির্দিষ্ট দিক বরাবর একক ভেক্টর, তো তার নেগেটিভ মানে তার ঠিক উল্টো ডিরেকশন বরাবর, এটা যদি পজিটিভ হয় তাহলে উল্টো দিকটা কি হবে নেগেটিভ ইউনিট ভেক্টর। তো এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বা এটাকে আমরা আরো যদি আমরা ডিটেইলস যদি ভেক্টরিক্যালি যদি দেখতে চাই তাহলে আমরা একটা ফর্ম আমরা দেখাতে পারি যে কেমন আসতে পারে। তো আমরা কি করলাম না এখানে Q1 চার্জ, এখানে একটা চার্জ নিয়েছি কত Q2, আমরা অরিজিন চুজ করে আমরা এটাকে আমরা দেখাতে পারি কিভাবে না, আমরা এখানে একটা অরিজিন নিয়ে নিলাম, তো Q1 চার্জ এটা আমাদের অরিজিন, তো Q1 চার্জের পজিশন ভেক্টর কত না এটাকে আমরা নিচ্ছি কত R1, Q2 চার্জের পজিশন ভেক্টর কত না এটাকে আমরা নিচ্ছি কত R2, ঠিক আছে। তো আমরা কি করলাম না তাহলে এটা R1 এটা যদি R2 হয় তাহলে এটা কত হবে না, আমরা এটাকে আমরা নাম দিয়েছি কি না, যেহেতু এই দিক বরাবর আছে 1 থেকে কোন দিকে 2 এর দিকে আছে তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি কত R21, একই রকম রুল অনুযায়ী। তো আমরা R21 সমান কত আমরা দেখব না, আমরা এখানে যদি ত্রিভুজ সূত্র লাগাই তাহলে ত্রিভুজ সূত্র যদি লাগাই তাহলে আমরা বলতে পারি কত R2 কত হবে R1 R21, তাই তো R2 কত হবে R1 R21, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি R21 কত হবে R2 R1, R2 R1, তাহলে R2 R1 আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমরা যদি R21 যদি R2 R1 যদি হয় তাহলে আমরা কি করতে পারি এই যে সমীকরণগুলো যেগুলো আছে আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো এটাকে আমরা এইভাবেও ব্যাখ্যা করতে পারি যে F21 যেহেতু আমাদের দুটো পজিটিভ চার্জ তাহলে এর জন্য ফোর্স কত হবে এটি হবে কত F21, আর এর জন্য এদিকে ফোর্স কত হবে F12, তাহলে আমরা F21 আমরা বসাতে পারি কত সেম জিনিস 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R21 এর হোল স্কয়ার কত হচ্ছে R21 এর ক্যাপ, এবং R21 যেখানে কত হচ্ছে R2 R1। তো এটা হচ্ছে কি আমাদের ভেক্টরিক্যাল ফর্ম, যে ভেক্টরিক্যাল ফর্মের সাহায্যে আমরা কি করতে পারি না ইজিলি হচ্ছে কোনো দুটো আধানের মধ্যে যে ফোর্স কাজ করবে সেটা অ্যাট্রাকশন না রিপালশন এবং তার ডিরেকশন কেমন হবে সেটা আমরা ইজিলি বলে দিতে পারবো। যখন একটি বিন্দু আধানের পরিবর্তে যদি অনেকগুলো বিন্দু আধান যদি থাকে তাহলে তার উপর কিভাবে এফেক্ট পড়ছে আমরা
দেখবো যে যদি অন্য বিন্দু আধানগুলো থাকে তাহলে ফোর্সের উপর কি কোনো এফেক্ট পড়বে, যদি পড়ে তাহলে কিভাবে এফেক্ট পড়বে। তো সাপোজ এখানে একটি আধান রয়েছে কত Q1 এবং এখানে একটি আধান রয়েছে Q2। তো আমরা পরিষ্কার এখানে আমরা জানি যে এখানে যদি Q1 এখানে যদি Q2 থাকে তাহলে যদি পরস্পর যদি পজিটিভ যদি হয় তাহলে এর উপর ফোর্স কত হবে F21। এটা আমাদের কোনো অসুবিধা নেই, এই লাইন বরাবর কাজ করবে এবং এর মান কত হবে না F21। তো নেক্সট প্রশ্ন, যদি আমরা যদি এখানে F21 যদি হয় তো আমরা কি করলাম না এখানে আরো কিছু আধান আমরা নিয়ে চলে এলাম। সাপোজ এই আধানটি -Q3, এটি সাপোজ +Q4, এটা সাপোজ -Q5। তাহলে কি Q2 এর উপর প্রযুক্ত বলের মানে Q1 এর দ্বারা প্রযুক্ত বলের মান কি কোনো পরিবর্তন হবে? Q1 আগে যে ফোর্সটা দিচ্ছিল F21 সেটা কি কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না হবে না? F21 এর কোনো চেঞ্জ হবে না, কারণ না এখানে Q1 এর জন্য Q2 এর উপর যে ফোর্স সেটি হচ্ছে শুধুমাত্র F21 যেটা সেটা শুধুমাত্র Q1 আর Q2 এর উপর ডিপেন্ডেন্ট। তো এরা এখানে Q4 আছে না এখানে Q5 আছে না Q3 আছে সেটা এখানে তার উপর কোনোভাবেই নির্ভর করবে না যে F21 এর উপর এফেক্ট পড়বে। তো আমরা তার সাথে তাহলে কি এর উপর নেট ফোর্সের পরিবর্তন হবে? হ্যাঁ, এর উপর নেট ফোর্সের পরিবর্তন হবে। না এখানে যেহেতু Q3 আছে তো এটা যেহেতু অপোজিট চার্জ তার এদিক বরাবর একটা ফোর্স কাজ করবে, সেটি কত F23। এটা যেহেতু পজিটিভ চার্জ তাহলে এ কি করবে রিপালশন যদি দেয় তাহলে এদিক বরাবর একটা ফোর্স কাজ করবে, তো সেটার মান কত হবে F24। এটা যেহেতু নেগেটিভ চার্জ তাহলে এই দিক বরাবর কি করবে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, সেটার মান কত হবে F25। অর্থাৎ প্রত্যেকটি আধানের জন্য আলাদা আলাদা যে ফোর্স পাবো সে প্রত্যেকটা ফোর্স কিন্তু আনচেঞ্জ থাকবে, কিন্তু তার উপর নেট ফোর্সের ভ্যালু কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। তো নেট ফোর্স কিভাবে বের করব না, নেট ফোর্স যদি বের করতে হয় তাহলে আমরা দেখব কি আমাদের ভেক্টরের যে সিম্পল যে উপরিপাতনের নীতি ছিল বা সুপারপজিশন থিওরেম, সেই সুপারপজিশন থিওরেম লাগিয়ে আমরা ব্যবহার করতে পারবো, বের করতে পারবো। তো কিভাবে না নেট ফোর্স F কত হয় না ভেক্টরিক্যালি আমরা জানি F কত F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট 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 ডট। তো এখানে আমাদের তার মানে এই ডায়াগ্রামটার ক্ষেত্রে তাহলে আমাদের F2 অর্থাৎ 2 নম্বর চার্জের উপর নেট ফোর্স কত হবে এগুলোর জন্য তাহলে আমরা ভেক্টরিক্যালি আমাদের করতে হবে কি না F21 প্লাস F23 প্লাস F24 প্লাস F25 so on। তো ইন জেনারেল আমরা বলতে পারি কি F J equals to বলতে পারি আমরা summation of summation of ij F ij I is equal to 1 to n যেখানে I not is equal to j। সরি এটা F I j হবে না, এটা হবে F j I। ঠিক আছে, তো F j অর্থাৎ j এর ভ্যালু যদি 2 বসাই তাহলে কত হচ্ছে না F I is equal to 1 to n। তো I এর ভ্যালু যদি 1 হয় তো j এর ভ্যালু 2, তাহলে F21 প্লাস F I is equal to j হওয়া সম্ভব নয় তাই F22 নেই, তারপর কত হবে F23, তারপর হবে F24 পরপর যদি n নাম্বার অফ চার্জ থাকে তাহলে আমাদের F2n পর্যন্ত আমাদের ভ্যালুগুলো যাবে, তাদের সামেশন হবে, অর্থাৎ তাদের আমাদের ইন্ডিভিজুয়ালি আলাদা ভেক্টর সাম করতে হবে। অবশ্যই সামটা কি হবে না ভেক্টর সাম। তো কুলম্বের সূত্রের কি কি লিমিটেশন রয়েছে, তো লিমিটেশন অর্থাৎ সীমাবদ্ধতা। তো সীমাবদ্ধতা কি না এক নম্বর আমরা বলেছিলাম শুধুমাত্র কার জন্য অ্যাপ্লিকেবল, শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। আচ্ছা
পয়েন্ট চার্জ মানে আমরা আবার একবার ক্লিয়ার করে দিই, পয়েন্ট চার্জ মানে যে সবসময় বিন্দু আধান হতে হবে তার কোনো মানে নেই। যদি দুটো আধানের মধ্যে যদি ডিসটেন্স যদি অনেক বড় যদি হয়, অনেক বেশি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওই আধানটিকে আমরা বিন্দু আধান হিসাবে, কিন্তু দুটো আধানকে বিন্দু আধান হিসাবে আমরা ধরে নিতে পারি। 2 নম্বর কি না, এদের মধ্যে দূরত্ব যদি খুব কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, একে কুলম্বের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো এটা প্রথম যে সীমাবদ্ধতা সেটাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলা, যে দূরত্ব যদি খুব কম হয় তাহলে কি হয়ে যাবে, যে আমরা যে চার্জটা ধরেছি সেই চার্জটা কি হয়ে যাবে না, চার্জটার সাইজ কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। কারণ আমরা জানি ইলেকট্রন যদি আমরা দেখি, ইলেকট্রনের যে সাইজ যেটা আমরা একটা বিন্দু আধান বলতে বোঝাই সব থেকে ন্যূনতম বিন্দু আধান বলতে, তো ইলেকট্রনের সাইজের যদি খুব কাছাকাছি যদি তাদের মধ্যে ডিসটেন্স চলে আসে, অর্থাৎ যদি লেস দেন 10⁻⁻15 মিটার হয় ডিসটেন্সটা, লেস দেন ইকুয়ালস টু, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না, সেক্ষেত্রে আমাদের নট অ্যাপ্লিকেবল। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না, আমাদের কুলম্বের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো এটা সম্পর্কিত আমাদের টুকটাক কি প্রবলেম আসতে পারে, এমনি জেনারেল তো প্রবলেম আমাদের হতেই পারে যে f = 1/4πε0 q1 q2 r² এর উপর q1 q2 বা r এর ভ্যালু দেওয়া যদি থাকে তাহলে সেখান থেকে আমরা f এর ভ্যালু বের করে নিতে পারবো, আমরা সবগুলোকে SI তে কনভার্ট করে বের করে নিতে পারবো। তো এখান থেকে আমরা কিছু ইনফরমেশন বলতে, সাপোজ কোনো একটি বলা থাকবে যে দুটো বিন্দু আধান রয়েছে, তো দুটো বিন্দু আধানের মধ্যে যদি 1 মিটার দূরত্ব থাকে তাহলে তাদের মধ্যে ন্যূনতম ফোর্সের ভ্যালু কত হতে পারে, 1 মিটার থাকতে পারে, 2 মিটার থাকতে পারে, 3 মিটার, যা হোক একটা ডিসটেন্স বলা থাকলো, সাপোজ r ডিসটেন্স রয়েছে, বললো দুটো বিন্দু আধানের মধ্যে ন্যূনতম ফোর্স কত হতে পারে। না, ন্যূনতম ফোর্স যদি হতে হয় তো আমাদের কাছে ফর্মুলা কি আছে, F = 1/4πε0 q1 q2 r²। তো মিডিয়ামটা যদি আমাদের বলে দেওয়া থাকে তাহলে 4πε এর ভ্যালুটা কনস্ট্যান্ট, ওটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে q1 q2 r², তো ডিসটেন্স বলে দেওয়া আছে মানে r এর ভ্যালু কি কনস্ট্যান্ট, তো q1 আর q2 এর ভ্যালু যদি আমরা মিনিমাম যদি বসিয়ে দিই তাহলে ফোর্সটা মিনিমাম হবে। তাহলে r ডিসটেন্সে অবস্থিত যদি দুটো বিন্দু আধানের মধ্যে মিনিমাম ফোর্স যদি বের করতে বলে এবং সেক্ষেত্রে মিডিয়াম যদি দেওয়া থাকে, ফ্রি স্পেস হোক বা যে কোনো যদি মিডিয়াম যদি বলে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে মিনিমাম ফোর্স কখন হবে, যদি q1 ফর মিনিমাম ফোর্স q1 = q2, q1 q2 এর মিনিমাম মান কত হতে পারে, একটা ইলেকট্রনের আধানের সঙ্গে সমান 1.6 × 10⁻⁻90 কুলম্ব। যদি আমরা বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা মিনিমাম ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে F মিনিমাম = কত আসবে, 1/4πε0 1.6 × 10⁻⁻19 এর হোল স্কয়ার বাই r। এটা এক ধরনের ছোটখাটো প্রবলেম হতে পারে। আরেকটা জেনারেল প্রবলেম কি হতে পারে না, বলে দিল যে কোনো কিছু পরিমাণ আধান দিয়ে দিয়েছে, সাপোজ q পরিমাণ আধান দিয়ে দিয়েছে, বললো যে ওদেরকে কিভাবে যে আমরা ডিস্ট্রিবিউট যদি করি যে তাদের মধ্যে ফোর্সটা ম্যাক্সিমাম হবে। q পরিমাণ আধান আমাকে দিয়ে দিয়েছে, বলছে এদেরকে আমাকে ওই q পরিমাণ আধানকে দুটো পার্টে ডিস্ট্রিবিউট করতে হবে। তো কিভাবে ডিস্ট্রিবিউট করলে আমাদের ফোর্সটা মিনিমাম আসবে, তো সাপোজ যদি আমাকে 10 দেওয়া আছে তাহলে ফোর্স ম্যাক্সিমাম হতে হবে, ফোর্সটা ম্যাক্সিমাম হতে হবে। তো 10 আমাকে যদি আধান দেওয়া থাকে, তো এদের মধ্যে দূরত্ব কনস্ট্যান্ট বলে দেওয়া আছে এবং এদের যে মিডিয়াম আছে সেই মিডিয়ামটা আমাদের বলে দেওয়া আছে, তাহলে ম্যাক্সিমাম ফোর্স হতে গেলে কি হতে হবে না, q1 আর q2 এর মাল্টিপ্লিকেশন ম্যাক্সিমাম হতে হবে। তাহলে 10 কে আমরা যদি ভাঙি তাহলে কত হবে, একটা 1 একটা 9 এইভাবে ভাঙতে পারি, তাহলে এদের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন কত হবে, 1 × 9 করলে 9, একে আমরা ভাঙতে পারি 2 + 8, তাহলে 8 × 2 = 16, আরো পয়েন্টে ভাঙা, আমি জাস্ট एग्जांपल দিচ্ছি। তাহলে 3 × 7, তাহলে সেই ক্ষেত্রে কত, সরি 3 + 7 এ ভাঙতে পারি তাহলে কত, 3 × 7 মানে কত 21, তো 4 + 6 এ ভাঙতে পারি তাহলে কত, 4 × 6 মানে কত 24, তো 5 + 5 এ যদি ভাঙি তাহলে কত হচ্ছে 5 + 5 × 5 দ্যাট ইজ 25, 6 + 4 করলে আবার কত আসবে, সেই 6 × 4 মানে 24। তার মানে আমরা যদি q কে যদি আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি, অর্থাৎ q কে যদি ইকুয়ালি অর্থাৎ q/2 আর q/2 ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউট করি তবে কি পাবো না, আমরা দুটো
বিন্দু আধানের মধ্যে যে ফোর্সের যে ভ্যালুটা হবে সেটা কি হবে, সব সময় ম্যাক্সিমাম হবে। তো এটা আমরা এমনি ম্যাথমেটিক্সের সাহায্যে আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখো কিভাবে ক্যালকুলেশন করতে পারি না, আমরা কি করলাম না, যে কিউ যে আধানটি রয়েছে, তো একে আমরা কি করলাম না, দুটো পার্টে ভাঙলাম, একটা কত না স্মল কিউ আর একটা কত ক্যাপিটাল কিউ মাইনাস কিউ। তাহলে ফোর্স কত হচ্ছে এদের মধ্যে 1/4 পাই এপসাইলন q1 ইনটু q2, তাহলে q ইনটু q মাইনাস q বাই কত r স্কয়ার। তাহলে আমাকে f এর ভ্যালু আমাকে কি নিতে হবে না ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম হতে গেলে কি হতো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হতে হবে, তাহলে df/dq কি হতে হবে না 0 হতে হবে। তাহলে df/dq যদি আমাকে 0 হতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের और 1/4 r স্কয়ার, কারণ আমরা r স্কয়ারটা আমরা কনস্ট্যান্ট, এদের মধ্যে দূরত্ব আমরা বলেছি কনস্ট্যান্ট রাখবো, তাহলে আমরা বলতে পারি d dq অফ कैपिटल QQ माइनस Q स्क्वायर दैट इज इक्वल टू কত 0, और আমরা বলতে পারি 1/4 এপসাইলন r স্কয়ার, যদি ডেরিভেটিভ করি আসবে কত Q माइनस 2Q दैट इज इक्वल टू 0, और Q इक्वल्स टू 2Q, Q इज इक्वल टू Q/2, অর্থাৎ একটিকে Q/2 আর একটাকে যদি আমরা Q/2 তে যদি আমরা ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউট করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি হবে না ফোর্সের যে ভ্যালুটা, সেই ফোর্সের ভ্যালুটা আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আরেকটি আমরা কি বলতে পারি, যদি আমাদের যদি কোনো স্ফেরিক্যাল যদি কন্ডাক্টর যদি হয় তাহলে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু আমাদের যদি কোনো স্ফেরিক্যাল কন্ডাক্টর যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি। তো এটা একটা অনেক বড় স্ফিয়ার, তো এটাতে আমরা কি করে দিয়েছি না, এখানে আরেকটি বড় স্ফিয়ার আছে, তো এতে q1 আধান দিলাম, এতে q2 আধান দিলাম, তো q1 q2 আধান দিয়ে দিয়েছি, তো এদের মধ্যে বলেছে ফোর্স কত। তো জেনারেলি কি হবে না, এদের যদি আমরা q1 আধান দিই তাহলে যেহেতু স্ফেরিক্যালি একটা কন্ডাক্টর, তাহলে কি হবে এর সারফেসে পুরো চার্জ চলে যাবে, তাহলে সারফেসে যদি পুরো চার্জ চলে যায় তাহলে আমরা যদি এদের মধ্যে যদি ফোর্স বের করি তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স, সবগুলোর যদি আমরা আলাদা আলাদা প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে যদি আমরা আলাদা আলাদা ফোর্স বের করে এভারেজ করি, যেহেতু স্ফেরিক্যাল তাহলে যেহেতু এদের মধ্যে সিমেট্রি রয়েছে তাহলে সেহেতু আমরা এভারেজ বের করাও যা, আর এদের দুটো সেন্টারের মধ্যে ডিসটেন্স যদি r হয় তাহলে আমরা যদি ডাইরেক্ট যদি f = 1/4 এপসাইলন q1 q2/r স্কয়ার যদি বসিয়ে দিই সেই ক্ষেত্রেও আমাদের সেম রেজাল্ট আসে। তো স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে চার্জটা কোথায় থাকে, তার সেন্টারে থাকে। স্ফেরিক্যাল যদি কন্ডাক্টর যদি তার যদি পুরো ইউনিফর্মলি যদি ডিস্ট্রিবিউট থাকে, এমনিতেই যদি আমরা স্ফেরিক্যাল কন্ডাক্টর যদি চার্জ দিয়ে দিই তাহলে তার কি হয়ে যাবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে তার কি হয়ে যাবে, একদম সারফেসে চলে যাবে চার্জ, ঠিক আছে। তো আমাদের কুলম্বের সূত্র আমাদের এখানেই আমাদের শেষ হলো। তো নেক্সট ডেতে আমরা চলে যাব কি না ইলেকট্রিক ফিল্ডে চলে যাব আমরা, ঠিক আছে।